স্তব্ধ পরিবেশ, শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, পায়ের তলায় মর্মর শব্দ ভাঙছে পাতারা, অশান্ত বাতাসে ঝরা পাতাগুলো উড়ছে এইদিক ওইদিক। চারিপাশে যতদূর চোখ যায় ততদূর জঙ্গল আর জঙ্গল, যেন কোনো গোলকধাঁধায় আটকে পড়েছে ধরিত্রীর বুকে। ঘড়িতে এখন 5:41। যত সময় যাচ্ছে তত ধরনী চারিদিকে নেমে আসছে পাতালপুরীর মতো অন্ধকার। জায়গাটা যতটা মনোমুগ্ধকর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে সময় সাপেক্ষে। মনের গহীনে লুকিয়ে থাকা ভীতিগ্রস্ত সত্তাটা যেন জীবন্ত হয়ে উঠেছে। সামনে যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আশেপাশের বিচিত্র দেখতে গাছগুলো চাতক পাখির ন্যায় তাকে জানান দিচ্ছে মৃত্যু সন্নিকটে। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে কলেজ থেকে একটা ট্যুর দেওয়া হয়। এই বছর 4র্থ বর্ষের স্টুডেন্টরা এসেছিল এই ট্যুরে। সকাল থেকে এই দুপুর অবধি সবাই একসাথেই ছিল, কিন্তু দুপুরের পরে ভুলক্রমে কয়েকজন স্টুডেন্ট আলাদা হয়ে যায়। এতক্ষণে হয়তো বাকি স্টুডেন্ট রিসোর্টে ফেরত চলেই গেছে। এইদিকে এই অপরিচিত জায়গায় আটকে রইল কিছু স্টুডেন্ট। কলেজের নামি দামি ক্যাম্পাসের তুখোর ডেঞ্জারাস গ্যাং, নাম ইন্টেলিজেন্ট। সবাই এক নামে চিনে এই গ্যাংকে। এরা যেমন পরোপকারী তেমনি ভয়ঙ্কর। 4 জন মেয়ে আর 4 জন ছেলের সম্মেলনে তৈরি ইন্টেলিজেন্ট গ্যাং। মূলত এই গ্যাংই দুপুরের পর থেকে আটকে রয়েছে গহীন জঙ্গলে। নাজিকা আহমেদ বড়লোক বাবার একমাত্র মেয়ে, যেমন টাকা তেমন অহংকার। ক্যাম্পাসের কেউ চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখে না। তাহমিদ আল আরমান সান ফ্রান্সিসকো শহরের নাম করা বিজনেসম্যানের আদরের ছেলে। ওহাদিয়া তাবাসসুম তন্নি দেশের নামকরা ডক্টর মোহাম্মদ সোলাইমান এবং ফরিদা তাবাসসুমের মেয়ে। জিনিয়া নূর মা মরা মেয়ে, বাবা তার নতুন সংসারে ব্যস্ততম দিন কাটাচ্ছে। একজন সফল বিজনেসম্যান হয়েও একটি বাড়ির জন্য মেয়ের খোঁজ নেয় না। মায়ের কাছ থেকে বাবা বিরাট সাম্রাজ্য এখন তার দখলে। আরোরা শিকদার, দ্য মোস্ট বিউটিফুল গার্ল অন দ্য ক্যাম্পাস। সৌন্দর্যের স্থান যার রয়েছে ঊর্ধ্বে। নাহিদ শিকদার, আসিফ হাসান এরা উচ্চবিত্ত পরিবারেরই সন্তান। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য গ্যাং লিডার আবরার জিহাদ দেশের নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে। ওরা গত 4 ঘন্টা ধরে হেঁটে যাচ্ছে, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো সন্ধানই পাচ্ছে না। পুরো জঙ্গলটাই এখন গোলকধাঁধা মনে হচ্ছে। পথ চলা যেখান থেকে শুরু করেছে সমাপ্তিও সেখানেই হচ্ছে। যদি দুটি টিম বানিয়ে আলাদা হয়ে বের হওয়া রাস্তা খুঁজত তাহলে হয়তো এখান থেকে বের হওয়া যেত, কিন্তু তাও সম্ভব নয়। পরে একটি টিম অন্য টিমকে খুঁজে না পেলে ঘটবে আরেক বিপত্তি। জায়গাটা নেটওয়ার্কবিহীন হওয়ায় কোথাও যোগাযোগ করতেই পারছে না কেউ। সামনে কিছু দূর যেতে তন্নি অতি উল্লাসে চিৎকার করে উঠল। তন্নির চিৎকার শুনে সবাই থমকে দাঁড়ালো। তন্নি বাদিকে নিজের ডান হাতের তর্জনী আঙুল ইশারা করে বলল, পেয়েছি সন্ধান, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। তন্নির ইশারা করা আঙুল অনুসরণ করে দেখতে পেল তাদের ঠিক বাঁ দিকের কিছুটা দূরে কিছু লাইট জ্বলছে। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো ওখানে 5টি কালো গাড়ি দাঁড় করানো রয়েছে। গাড়িগুলোর হেডলাইট গুলো জ্বালানো অবস্থায় রয়েছে। হয়তো ওরা জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছে। গাড়িগুলো কোথায় রাস্তায় দাঁড় করানো রয়েছে। ওরা সবাই ওই দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ওইখানে গিয়ে হয়তো রিসোর্টে ফিরে যাওয়ার জন্য সাহায্য পাওয়া যাবে। তনি ওখানে সবার আগে পৌঁছায়। সবাই ওর পেছনেই ছিল। তনি এক পলক দৃষ্টি তুলে তাকালো গাড়িগুলোর দিকে, তারপর বুকে ধুকধুক করা ঊর্ধ্বশ্বাসে মৃদু চিৎকার দিয়ে ডাকলো বাকিদের, সবাই তাড়াতাড়ি আয়। ওরা সবাই জায়গাটায় পৌঁছালো। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সামনে কি হচ্ছে তা স্পষ্টই দেখা গেলেও সামনে থেকে তাদের দেখা যাবে না, কারণ এখন তাদের অবস্থান কিছু ছোপ ছাড়ে পেছনে। সামনের কর্মকাণ্ড দেখে জিনিয়া আতঙ্কে বিকট শব্দে চিৎকার দিতে নাজিকা জিনিয়ার মুখে তার 2 হাত দিয়ে চেপে ধরল, যাতে সামনে যারা আছে তারা অন্য কারো উপস্থিতি টের না পায়। 8 জনের চোখে এখন শুধু একটা দৃশ্য ভাসছে। সামনে গোল করে সাইকেল আকারে দূরত্ব নিয়ে 5টি কালো গাড়ি দাঁড় করানো। গাড়ি দিয়ে বানানো সাইকেলটা মুখে মাস্ক লাগানো কিছু লোক একটি লোকে হকস্টিক দিয়ে বেদমভাবে মারছে। সবার মাথার উপরে অ্যাডজাস্টেবল হেডলাইট লাগানো। লোকটির
হাত পা দড়ি দিয়ে বাঁধানো, মুখে ডার্ক টেপ লাগানো। লোকটিকে হকস্টিক দিয়ে নির্মমভাবে মারার ফলে লোকটি সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। গাড়িগুলোর ঠিক মাঝখানের গাড়িটাই একটি লোক পা তুলে বসে আছে। পরনে তার একটি কালো রঙের হুডি, যা সর্বাঙ্গ ঢেকে রেখেছে। মুখে মাস্ক লাগানোর ফলে চেহারার চোখ বাদে অন্য কোনো অংশ উন্মুক্ত নয়। হাতে রয়েছে একটি ধারালো নাইফ। বাম হাতে নাইফটি ধরে ডান হাত দিয়ে অনবরত মনোযোগ সহকারে নাইফের ধারালো অংশটিতে ফ্লাইট করছে। দৃষ্টি তার সামনের মার খাওয়া লোকটির উপর আবদ্ধ। হয়তো গাড়িতে থাকা হুডিওয়ালা লোকটি এই লোকগুলোর বস হবে। হঠাৎ হুডিওয়ালা লোকটি এক লাফে গাড়ির ডিস্ক থেকে মাটিতে নামলো। হাতে থাকা ধারালো নাইফটি দিয়ে এগিয়ে গেল এতক্ষণ যাবৎ নির্যাতিত হওয়া লোকটির দিকে। লোকটির সামনে হাঁটু গেড়ে বসে কয়েক সেকেন্ড আধমরা লোকটির দিকে তাকিয়ে থেকে বলল, Your game is finished. কথাটি শেষ করে এক সেকেন্ডও দেরি না করে সঙ্গে সঙ্গে ধারালো নাইফটি দিয়ে এক টানে লোকটির হাত পায়ের রগগুলো কেটে ফেল। গল গল করে ব্লাড ব্লিডিং হচ্ছে। লোকটি গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরো শরীর তর তর করে কাঁপছিল। ভয় আতঙ্কে শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর বিভৎস খুনের দৃশ্যটা দেখে জিনে উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠল। কোনো মেয়েরই চিৎকার শুনে মাস্ক পরুয়া লোকগুলো আশেপাশে নজর বুলাতে ব্যস্ত। মস্তিষ্কের প্রতিটি নিউরনে বিপদের সংকেত পৌঁছাতেই সবাই দৌড়াতে শুরু করলো। ভাগ্যে নির্মম পরিহাসে কিছু লোক তাদের দেখতে পেলে তৎক্ষণাৎ তারাও তাদের পিছু নেয়। এখন সবাই প্রাণ হাতে নিয়ে পালাচ্ছে, ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। হঠাৎ করে একটি লোক বিশ্রীভাবে হুঙ্কার দিয়ে হাতে থাকা হকস্টিকটা ছুঁড়ে মারলো তাদের দিকে। হকস্টিকটা ঠিক আরোরার মাথায় এসে লাগলো। সাথে সাথে উপর হয়ে মুখ থুবড়ে পড়লো মাটিতে। জায়গাটা কিছুটা কর্দমাক্ত হাওয়ায় সারা মুখ নিমিষেই কাদায় মাখামাখি হয়ে গেল। মাথায় আঘাত পাওয়ার স্থান থেকে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হচ্ছে। পরনের সাদা গাউনটি নিমিষে রক্তে রাঙা হয়ে গেছে। গ্যাংয়ের সবাই নিজেদের দৌড়ানোর ডিরেকশন চেঞ্জ করে উল্টো পথে তেড়ে আসলো মাটিতে অর্ধ জ্ঞান অবস্থায় পড়ে থাকা মেয়েটির দিকে। জিনিয়া আরোরার মাথাটা কোলে নিয়ে আঘাত পাওয়া স্থানটিতে নিজের ওড়না চেপে ধরল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওরো, এই ওরো, চোখ খোলা রাখ, চোখ বন্ধ করিস না। নাইট ধরা গলায় বলল, বনু, তোর কিছু হবে না, আমরা তোকে হসপিটালে নিয়ে যাব। আবরার স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টি মাটিতেই পড়ে থাকা কর্দমাক্ত রূপসীর মুখপানে। গ্যাংয়ের সবাই ভীত চেহারা নিয়ে তাকিয়ে আছে মুখে মাস্ক লাগানো লোকগুলোর দিকে, কেননা তারা পুরো গ্যাং এখন এই লোকগুলোর কবলে রয়েছে। মাস্ক পরুয়া লোকগুলো থেকে একজন জিজ্ঞেস করল, তোরা কারা? এখানে কি করছিস? কি দেখছিস বল? আবরার লোকটির দিকে কঠিন চাহনি নিক্ষেপ করে দৃঢ় গলায় বলল, আমরা কলেজ স্টুডেন্ট, এই জঙ্গলে ট্যুরে এসেছি, আর আমরা কিছুই দেখিনি। মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে কাঁপতে থাকা তর্জনী আঙুলটি তাক করে ধরা গলায় বলল, অসুস্থ, প্রচুর ব্লিডিং হচ্ছে, হসপিটালে নিয়ে যেতে হবে। পাগল পেয়েছিস? এই সময় এখানে কি করিস? কিছু না দেখলে চিৎকার কেন করলি? নাহিদ এবার হাত জোর করে কাগজে মিনতি করে বলল, প্লিজ, আপনার যা বলবেন তাই করব। ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। মাস্ক পরুয়া লোকগুলোর হাতে বন্দুক হকস্টিক দেখে গ্যাংয়ের সবার ভয় আতঙ্কে অবস্থা নাজেহাল। জিনিয়া আর তনি উচ্চস্বরে কাঁদতে লাগলো। সেকেন্ডের মাঝে শান্ত পরিবেশটা কেমন যেন গুমট রূপ ধারণ করলো। হঠাৎ কোনো আগন্তুকের আগমনে অশান্ত পরিবেশটা চোখের পলক নিমিষেই শান্ত হয়ে গেল। গ্যাংয়ের সবাই চোখে মুখে একরাশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে হুডিওয়ালা লোকটির দিকে। গ্যাংয়ের সবার দিকে এক পলক তাকিয়ে হুডিওয়ালা লোকটি মাটিতে অচেতন অর্ধচেতন অবস্থায় পড়ে থাকা মেয়েটির দিকে তাকালো। হুডিওয়ালা লোকটির তীক্ষ্ণ চাহনি দেখে ভয়েরা আরো জেকে বসলো সবার মনে। একটি লোক হুডিওয়ালা লোকটির দিকে এগিয়ে যেতেই বলল, বস, এরা স্টুডেন্ট, জঙ্গলে নাকি ট্যুরে এসেছে। আজকে হয়তো তাদের পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, জীবন যুদ্ধে এখানেই হার মানতে হবে। এরা এত সহজে কাউকে ছাড়বে না। এদের দেখে মনে হচ্ছে এরা কোনো সন্ত্রাসী গ্যাং, কারণ এরকম ইউনিক ভাবে কাউকে
মারা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু সবার চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে হুডিওয়ালা লোকটি গম্ভীর স্বরে আদেশ করল, এদের সবাইকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। লোকটির কথা শুনে সবাই চরম আশ্চর্যিত, সাথে অবাকও বটে। কারণ ওরা সবাই ভেবেছিল তাদের সাথে কোনো খারাপ কিছুই ঘটবে। অসুস্থ অরুকে দেখে নিজ দায়িত্বে হসপিটালে পৌঁছে দিচ্ছে, ব্যাপারটা কারো কাছে সুবিধারই লাগলো না। এই মুহূর্তে এত কিছু ভাবার সময়ও নেই। যত দ্রুত সম্ভব অরুকে নিয়ে হসপিটালে পৌঁছতে হবে। তাই ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামালো না। লোকটির কথা মতো তাদের জন্য দুটি গাড়ির ব্যবস্থা করা হলো। নাহিদ অরুকে গাড়ি অব্দি কোলে করে নিয়ে গেল। গাড়ি দুটি ছুটলো হসপিটালের গন্তব্যে। ভাই, ওদের কি ছেড়ে দেওয়া ঠিক হলো? কোনোভাবে যদি ওরা মুখ খুলে তাহলে? কথাগুলোর বিপরীতে তৎক্ষণাৎ জবাব এলো হুডিওয়ালা লোকটির। জানা মতে ওরা স্টুডেন্ট, যাকে মেরেছি তার কিংবা আমাদের কারো মুখ দেখেছে ওরা। তাহলে কিসের ভিত্তিতে মুখ খুলবে? একটু থেমে আবারও বলল, লাশটাকে তার ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আয়, আর গাড়ির ব্যবস্থা কর, ফিরতে হবে। কথাগুলো শেষ করে 2 কদম এগিয়ে যেই জায়গাটা প্রস্থান করবে, হঠাৎই তার চোখ দুটো আটকে রইল শুকনো পাতার উপরে। সেই পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে দেখলো শুকনো পাতার উপরে একটি ডায়েরি পড়ে রয়েছে। সে একটু নিচের দিকে ঝুঁকে ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা হাতে নিতেই দেখলো ডায়েরিটার উপরে ইংরেজিতে বড় বড় হরফে লেখা রয়েছে রেভেন্স ডায়েরি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধরণীতে সূচনা হয়েছে একটি নতুন দিনের। তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। ভোরের নরম রোদ, মানুষের নিত্যদিনের কর্মব্যস্ততা সবকিছু যেন আজ অনুপস্থিত। কাল মধ্যরাত অবধি সব ঠিকই ছিল, কিন্তু শেষ রাতের দিকে আচমকা তুমুল ভারী বর্ষণ হওয়ায় পরিবেশটা বেশ শীতল হয়ে উঠেছে। গাছের পাতায় পাতায় জমে রয়েছে অসংখ্য শিশুর বিন্দু। অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তাঘাটের বেহাল দশা। ভোরের আলো ফুটলেও এখনো সূর্যের দেখা মেলেনি। যেন কিছুদিনের জন্য ব্ল্যাক হোল সূর্যকে গায়েব করে দিয়েছে। পুরো আসমান জুড়ে মেঘেরা নিজেদের রাজত্ব চালাচ্ছে। প্রকৃতি বোধহয় আজকে প্রচন্ড তাপদাহকে বিদায় জানিয়ে বর্ষার রানীকে বর্ষণে নিজেকে সিক্ত করতে চায়। চট্টগ্রাম বিভাগের স্থানীয়রা নিশ্চিন্তে নিজেদেরকে ঘরবন্দি করলেও চিন্তা রয়েছে পর্যটকরা, কেননা তারা বিভাগটা ঘুরে দেখার জন্য এসেছিল। কিন্তু কে জানতো আবহাওয়া হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারাবে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে মেঘের দল বুনো জন্তুর মতো জড়ব মুখিয়ে আছে। এ যেন এক্ষুনি ভয়ানক প্রখর আক্রোশে ফেটে পড়বে আকাশ থেকে। এরকম ভীতিপ্রদ পরিবেশ দেখে কারো সাহস হলো না পর্যটন এলাকার দিকে যাওয়ার। হসপিটালে কাছের জানালার পাশে কাঠের ইজি চেয়ারে বসে আছে জিনিয়া। চেয়ারে হেলান দিয়ে জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মনোযোগ তার বাইরের প্রকৃতির পানি হলেও মাথায় ঘুরপাক খাচ্ছে অসংখ্য চিন্তা ভাবনা। কালকে নিজেরা স্বয়ং দেখেছিল একটা লোকের নির্মম মৃত্যু। যদিও সেখানে উপস্থিত কারো মুখ দেখেনি, তবুও মনের মধ্যে একটা সংশয় থেকেই যায়। লোকগুলো এত সহজে সবাইকে ছেড়ে দিল, তার উপর আবার নিজ দায়িত্বে সবাইকে হসপিটালেও পৌঁছে দিয়েছে। ব্যাপারটা ঠিক হজমই হচ্ছে না। সেখানে উপস্থিত লোকগুলো যখন অরুর দিকে তাকাচ্ছিল, জিনিয়া তখন সর্বোচ্চ চেষ্টা করছিল অরুর মুখটা ঢাকার। সে চায় না এই অদ্ভুত রূপসত্তা অধিকারিণীর মুখটা কেউ দেখুক। কালকে সকালে সব ঠিকঠাকই ছিল, কয়েক ঘন্টার ব্যবধানে সবাই এলোমেলো হয়ে গেল। কালকে জীবনে প্রথম এরকম ভয়ঙ্কর অনুভূতির শিকার হয়েছিল সবাই। হসপিটালের বেডে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে অরু। ঘুমের মধ্যে একটু নড়িচড়ি উঠল। মাথায় সেলাই করানোর জন্য কড়া ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার দরুন বিগত 12 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। যিনি এক পলক তাকালো ঘুমন্ত মেয়েটির দিকে। তার সামনে যেন সাক্ষাৎ কোনো রূপকথার পরী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সৃষ্টিকর্তা বোধহয় অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেছেন এই মোহনীয় সত্তাটিকে। মাথায় চওড়া ব্যান্ডেজ, হাতে ক্যানুলা রয়েছে। এক পাশ হয়ে শুয়ে থাকায় চুলগুলো সব মুখের উপর আছড়ে পড়েছে। কি সুন্দর, কি স্নিগ্ধ, কি ঘোর লাগানো রূপ। মাঝে মধ্যে জিনিয়া ভয় হয় মেয়েটির এই রূপ নিয়ে। যখন কোনো কিছু নিয়মের হয় তখন সবকিছু ঠিকই থাকে, নিয়মের কম হলেও মানিয়ে নেওয়া যায়, কিন্তু অতিরিক্ত কোনো কিছু কখনোই ভালো হয় না। মেয়েটির এই অতিরিক্ত রূপ
না জানে মেয়েটির জীবনে কোন মন নিয়ে আসে। সর্বোপরি এটাই চাওয়া, মেয়েটির জীবনে এমন কেউ আসুক যে মেয়েটাকে বুঝবে, কোনো ভুল মানুষের নজর যাতে না লাগে। এসব আকাশ পাতাল ভাবনায় যখন জিনিয়া বিভোর ছিল, তখনই ওরু আবার নড়ে চড়ে উঠল। নিজের 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরল। চেপে ধরায় আঘাত পাওয়ার স্থানে ফের আঘাত লাগায় স্পষ্ট ব্যথাতুর স্বরে চিৎকার করে উঠল। আহ! কবরের মতো নিস্তব্ধ রুমে কারো মৃদু চিৎকারের শব্দ শুনে জিনিয়ার ভাবনার ছেদ ঘটল। বেডের দিকে তাকিয়ে দেখলো অরু চোখ মুখ খিচে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে শুয়ে আছে। জিনিয়া তৎক্ষণাৎ থাওয়ার বেগে এগিয়ে গেল ডক্টরের দিকে, বেডের দিকে। খানিকটা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, ওরও ঠিক আছিস? পেন হচ্ছে, ডাক্তার ডাকবো? কোনো মেয়েলি কণ্ঠ কানে আসতে পিটপিট করে চোখ খুলে অরু। চোখ খোলার পরে নিজের অবস্থান জানার জন্য ধীরে সুস্থে এক পলক আশেপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করলো। অরুর ভাবনা টের পেতে জিনিয়া নিজে বলল, আমরা এখন হসপিটালে আছি। আমি এখনই নাহিদকে তোর জ্ঞান ফেরার কথা জানাচ্ছি। কাল হসপিটাল শুধু জিনিয়া আর নাহিদই থেকেছিল, বাকিরা রিসোর্টে ফিরে গেছিল। জিনিয়া ব্যাগ থেকে ফোন বের করে নাহিদকে কল দিয়ে জানলো অরুর জ্ঞান ফিরেছে। জিনিয়ার কল পাওয়ার সাথে সাথে নাহিদ ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার পেশেন্টকে চেক আপ করে জানালো মাথায় ডিপলি আঘাত পাওয়ার কারণে 2 দিন বেড রেস্টে থাকতে হবে। জিনিয়া বাকিদেরকেও কল করে জানলো অরুর জ্ঞান ফিরেছে। এখন নাহিদ শটান হয়ে দাঁড়িয়েছে, চোখে মুখে রয়েছে এক রাশ ভয়াবহ অনুশোচনা। নাহিদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে প্রচন্ডভাবে বিরক্ত বোধ করলো অরু নামক মেয়েটি। এক পলক নাহিদের দিকে তাকালো, অতঃপর অত্যন্ত ক্ষুব্ধ স্বরে বলল, হোয়াট হ্যাপেন? এভাবে তাকিয়ে আছিস কেন? আই এম সরি অরু, আমার কারণে আজ তোর এই অবস্থা। আমি যদি জোর না করতাম তাহলে তুই কখনো এই চট্টগ্রাম বিভাগে আসছি না। নাহিদের কথাগুলো শোনার পর ওরু বেশ বিরক্ত। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তো আর এসব বলে কোন সবকিছু ঠিক করা যাবে না। আর এখানে কেউ দায়ী নয়, যা হয়েছে তার জন্য পরিস্থিতি দায়ী। এত কিছু ভাবলেও মুখে কিছু বলল না অরু। অরুকে নীরব দেখে নাহিদ ফের বলল, অরু বরাবর কল করে। নাহিদের কথা শেষ হওয়ার আগে অরু বলে উঠল, বাড়িতে কিছু জানিয়েছিস? না, জানাইনি। ভালো করেছিস, জানানোর দরকার নেই, অযথা চিন্তা করতো। বরাবর তোর সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, তুই ঘুমাচ্ছিলি তাই দিতে পারিনি। অনেক হাবিজাবি গল্প শুনিয়ে ম্যানেজ করেছি, কথা বলে নিস। নাহিদের কথা প্রত্যুত্তর অরু ছোট্ট করে জবাব দিল। আচ্ছা। কোনো কিছু মনে পড়তে তড়িৎ বেগে আশেপাশে নজর বুলালো অরু। খানিকটা অস্থির ভঙ্গিতে জিজ্ঞেস করল, নাহিদ আমার ব্যাগ কোথায়? নাহিদ একটু ভেবেই বলল, দাঁড়া আনছি। এরপর নাহিদ অরুকে তার ব্যাগ এনে দিল। ব্যাগ পাওয়ার সাথে সাথে অরু ব্যাগের চেনটা খুলে ব্যাগের ভেতরে হাত দিতেই বুঝলো সেখানে তার অত্যাধিক প্রয়োজনীয় জিনিসটি নেই। ব্যাগের ভেতরে ডায়েরি নেই, এই কথাটা বোধগম্য হতে চোখ দুটো জুড়ে ভর করলো অজস্র অশ্রুকণা। নির্বিকারের মতো ছেয়ে রইল নাহিদের পানে। ডায়েরিটা ব্যাগের মধ্যে না থাকলেও কোথায় গেল? তাহলে কি? না না, এ হতে পারে না। ডায়েরিটা যেখানেই থাকুক সই সালামতে ফিরে পেলি কোনো ভুল মানুষের হাতে বলে সর্বনাশ হয়ে যাবে। অরুকে এরকম ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকতে দেখে খানিকটা অপ্রস্তুতি হয় নাহিদ। অরু কি হয়েছে? অরু ভাঙা গলায় বলে, নাহিদ ডায়েরি খুঁজে পাচ্ছি না। নাহিদ বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল অরুর দিকে। কি হয়ে গেল এসব? এরকমটা তো না হলেও পারতো। কিছু সময়ের ব্যবধানে জীবন কিরকম রূপ দেখালো। নাহিদ ডায়েরি নিখোঁজ কথাটি শুনে অস্পষ্ট স্বরে আওড়ালো, সর্বনাশ। অরুর জ্ঞান ফিরেছে খবরটা পাওয়া মাত্র পুরো বন্ধুমল এক প্রকার হামলে পড়েছে। সে কখন থেকে সবে বকবক করেই যাচ্ছে, কিন্তু এতে অরুর কোনো ধ্যান নেই। আপাতত সে জীবনের হিসেব নিকেশ মিলাতেই ব্যস্ত। যদিও নাহিদ ডায়েরি হারানোর কথাটা শুনে আশ্বাস দিয়েছে আজকে বিকেলের দিকে জঙ্গলে ডায়েরিটা খুঁজতে যাবে সে। তনি আচমকা অরুর মাথার ব্যান্ডেজটা একটু ছুঁয়ে দিয়ে ব্যস্ত গলায় বলল, অরু, আমি তো সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল? তোর মাথায় রক্ত দেখে তো আমার মাথা ঘুরছিল। আরমান তন্নির কথা শুনে বিদ্রুপ করে বলল, মাথা যদি ঘুরছিল তাহলে অজ্ঞান কেন হলি না? তারপর তোকে কুলে করে আনতাম আমরা হসপিটালে। যত সব। আরমান, তোর সমস্যা কি? আমার পেছনেই কেন তুই পড়ে থাকিস? নাজিকা দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির অবয়ব দেখে
তন্নি আর আরমানের উদ্দেশ্য বলল, চুপ কর, পেছনে দেখ কে এসেছে। নাজিকা কথা মতো তন্নি আর আরমান পেছনে তাকিয়ে দেখলো তাদের ঠিক পেছনে আবরার দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে সে প্রচন্ড বিরক্ত। আবরারকে দেখে চুপসে গেল তন্নি আর আরমান। আরমান সাইড বলে জানালার পাশের চেয়ারটা গিয়ে বসল। ততক্ষণে আবরার কেবিনে ঢুকে অরুর বেডের পাশে খানিকটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত স্বরে জিজ্ঞেস করল, অরু এখন কেমন লাগছে? অরু আবরারের দিকে তাকালো, তারপর বলল, আগের থেকে বেটার। আচ্ছা, তুমি রেস্ট করো। কোনো প্রয়োজন পড়লে জিনি আর তন্নিকে বলবে, কেমন? তাছাড়া বাকিরাও তো আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এরপর বাকিদের উদ্দেশ্যেই বলল, যতদিন না অরুরা সুস্থ হচ্ছে ততদিন ঘোরাঘুরি বন্ধ। ও সুস্থ হলে তারপর না হয় সবাই একসাথে ঘুরতে যাব। ক্লাসের বাকিরা গেলেও গ্যাংয়ের কেউ যাতে না যায়। তারপর অরুর দিকে এক পলক চেয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। আবরারের যাওয়ার দিকে তাকে নাজিকা ভিড় করে বলল, অসহ্যকর, দর দেখলে ইচ্ছে করে মরে যাই। হসপিটাল থেকে বের হয়ে আবরার ব্যস্ত ভঙ্গিতে কাউকে যেন কল করলো। রিসিভ হওয়ার সাথে সাথে আবরার বলল, ভাই কোথায়? সত্যি কথা বলবে। শোয়েব ভাইয়া, মিথ্যে বলো না। আমি জানি ভাই এখানেই আছে। ভাইকে আমি জঙ্গলে দেখেছি। ঠিক আছে, আমি নিজেই খুঁজে নিব। সারাটা দিন একটানা প্রকৃতির বসা রানীর দেওয়া বর্ষণে নিজেকে সিক্ত করে বিকেলের দিকে একটু বিরতি নিয়েছে। আজ যেন প্রকৃতি বর্ষা রানীর দেওয়া উপহার সাদরে গ্রহণ করেছে। অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাঘাট এখনো বেশ পিচ্ছিল। বৃষ্টি থামলেও আকাশ এখনো বেশ অন্ধকারাচ্ছন্ন। আকাশে পানে তাকালেই মনে হচ্ছে যেন বহুদূর থেকে বিশাল মেঘ টানা মিলে তেড়ে আসছে। ধীরে ধীরে বিস্তীর্ণ মাঠের উপর ছড়িয়ে দিচ্ছে কালো শামিয়ানা। এরপরে যেন নেমে আসবে বৃষ্টির ঝুম। মনে হচ্ছে এই বুঝে চারিদিক কাঁপিয়ে ধেয়ে আসবে মহাকালের ঘোড়া। টুরিস্ট এরিয়াগুলোতে এখনো তেমন মানুষজনের আনাগোনা শুরু হয়নি। কাদামাটিতে হাঁটতে বেশ দুষ্কর হয়ে উঠেছে, যার ফলে পর্যটকরা এখনো রিসোর্ট থেকে বের হয়নি। কলেজ থেকে আসা সকল স্টুডেন্ট হোটেল প্যারাডাইস লাউঞ্জে উঠেছে। এখানে টুরিস্ট স্পটগুলো ভিজিট করতে এসেছিল। প্রথম দুদিন ভালোই কেটেছে সবার, কিন্তু কাল দুপুর থেকেই ইন্টেলিজেন্ট গ্যাংয়ের মেম্বারদের খুঁজে না পেয়ে সকলে বেশ ব্যাকুল হয়ে উঠেছিল। ব্যস্তভাবে সবাই আশেপাশে খুঁজছিল অরুদের। শেষমেশ কাউকে না পেয়ে খালি হাতে ফিরেছিল রিসর্টে। তবে সকালে তন্নিদের দেখে সবাই বেশ আশ্চর্যিত হয়েছিল। তারপর তন্নি সবাইকে জানায় তারা ভুলক্রমে অন্য জায়গায় চলে গিয়েছিল এবং সঠিক রাস্তা খুঁজে সময়মতো রিসর্টে ফিরে এসেছিল। তন্নি সবার থেকে ওদের সাথে হওয়া ঘটনা কালকের লুকিয়েই গেল। ও চায় না এই ঘটনাটি শুনে বিভ্রান্ত হোক সবাই। কথাগুলো শোনার পর হয়তো কেউ আর টুরিস্ট স্পটগুলোর দিকে এগোনোর সাহস পাবে না। এরকম হলে তো এখানে আসার কোনো মানেই থাকবে না। তন্নি আরও জানায়, আসার সময় অরু গাড়ি থেকে পড়ে যাওয়ায় ও এখন হসপিটালে। ছোটোখাটো ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে। কলেজের সবাই বিকেলের দিকে টুরিস্ট এরিয়াগুলো ভিজিট করতে বেরিয়ে পড়ল। তবে ইন্টেলিজেন্ট গ্যাং এর কেউ ওদের সাথে যাওয়ার সাহস পেল না, কেননা সকালে তাদের গ্যাং লিডার তাদের বারণ করেছে কোথাও না যেতে। এই বারণ করাটা কেউ সহজভাবে নিলেও কেউ সহজভাবে নিতে পারল না। আবরার ওর প্রতি আসক্তি যেন কারোর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এই আসক্তি যেন কারো প্রতি রাতের কান্নার কারণ। প্রকৃতির এই প্রীতিপ্রদ পরিবেশ দেখেও আরু আর নাহিদ এক বুক সাহস নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য রিসোর্ট থেকে বের হচ্ছিল। এই দৃশ্য উঁচু বিল্ডিং এর বেলকনি দিয়ে নাজিকা দেখছিল। হাতে রয়েছে একটি কফির মগ। খানিকক্ষণ বাদে বাদে কফিতে এক চুমুক দিচ্ছে। যদিও সে জানে অসুস্থ শরীর নিয়ে অরুর বেরিয়ে যাওয়াটা নিয়ে আবরার চিৎকার চেঁচামেচি করবে, তবুও সে কাউকে কিছু বলবে না। অরুর প্রতি আবরার এইসব কেয়ার কোনো কালেই নাজিকার সহ্যই হতো না। তবুও সে আবরারের কাছাকাছি থাকার জন্য প্রতিনিয়ত এসব সহ্য করছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটির চোখে যখন অন্য কারোর জন্য ভালোবাসা দেখলে কারো মর্মস্থলে কতটা আঘাত লাগে, সেটা নাজিকার থেকে ভালো আর কে জানে না, আর কেউ জানেও না। সে প্রতিনিয়ত
এই আঘাত সহ্য করছে। এরকম খারাপ পরিবেশে অসুস্থ শরীর নিয়ে বের হচ্ছে, নির্ঘাত কোনো অঘটন ঘটিয়ে আসবে। মেয়েটা বুঝতে পারছে না এরকম একটা কাজে নাহিদ কিভাবে সঙ্গ দিচ্ছে। এই ভাই বোনের কাজই হলো সবাইকে টেনশনে ফেলা। ওই ইডিয়েট জিনিয়ার কথা বাদই দিল। অরুয়ার নাহিদ প্ল্যান মতো জঙ্গলে এসে পৌঁছালো। জঙ্গলের মধ্যে হাঁটা দায় হয়ে উঠেছে। এক পা ফেললে পায়ের টাকনু অবধি ঢুকে যাচ্ছে যেন মাটির গভীরে। থেকে কে অনবরত টেনে ঢুকানোর প্রয়াসই চালাচ্ছে। অনেক মেহনত করে এই অস্বস্তিকর জায়গাটা পার করে তারা তাদের কাঙ্ক্ষিত অবস্থানে গিয়ে পৌঁছালো। অরুর ধারণা মতে কাল যে জায়গাটাতে সে পড়েছিল ডায়েরিটা সেখানেই কোথাও ব্যাগ থেকে পড়ে গিয়েছে। তাই তারা জায়গাটা এসে ডায়েরিটা খুঁজতে লাগলো, কিন্তু তারা এখনো জানতেই পারলো না তারা কত বড় ভুল করে ফেলেছে। তারা মনে করেছিল কালকে একবার জঙ্গলে আসাতে তারা অনায়াসে এখান থেকে বের হতে পারবে, কিন্তু তারা যে কালকের মতো আবারও এই জঙ্গলে হারিয়ে গেছে সেটা এখনো টেরই পেল না। অনেক খুঁজো যখন ডায়েরি পেল না তখন নাহিদ হতাশার সুরে পড়ল। অরো, ডায়েরি তো নেই এখানে, মনে হয় ডায়েরি অন্য কোথাও পড়েছে। সঙ্গে সঙ্গে তরু তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, নাহিদ কতবার বলবো তোকে, আমার স্পষ্ট মনে আছে এই জায়গাটায় আসার আগে ডায়েরি ছিল। ডায়েরি হারালে এখানেই হারিয়েছে। কিন্তু এখানে তো ডায়েরি নেই। এক কাজ করে তুই এদিকটা খোঁজ, আমি ওই পূর্ব দিকে খুঁজে আসি। ওদিক দিয়ে এলাম এখানে, ওখানে গিয়ে খুঁজলে হয়তো পেলেও পেতে পারে। ওকে, বাট বেশি দূর যাওয়ার দরকার নেই। আর এই জঙ্গলটা এখন আমার হাতে, বুঝলি? আমি এখানে কখনই হারাবো না। তুই চিন্তামুক্ত থাকতে পারিস, আমি থাকতে কোনো সমস্যা হবে না। সেটাই তো, তুই আছিস বলেই এত চিন্তা। দেখ, আমায় অপমান করিস না, ওদিকে গেলে পেলেও পেতে পারি। আচ্ছা যা। সম্মতি পেয়ে নাহিদ পূর্ব দিকে চলে গেল। সঙ্গে আলাদা হয়ে গেল দুজনের পথ। নাহিদ যাওয়ার পরে ওর অনেক খুঁজেও ডায়েরি পেল না। সে কখন নাহিদ গেছে এখনো আসার নাম নেই। ছেলেটা আবার রাস্তা হারিয়ে ফেললো না তো? এবার ওরু পড়েছে আরেক ঝামেলায়। না পারছে যেতে আর না পারছে থাকতে। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আজ এত বড় বিপদ ডেকে আনলো। ওরু এবার ভয় করতে শুরু করলো। ধরিত্রীর চারিদিকে নেমে আসছে প্রিয়গাঢ় অন্ধকার। আশেপাশের ঝোপঝাড় থেকে ছিচি ব্যাঙের দলে ডাক শোনা যাচ্ছে। এরকম আওয়াজ শুনে এবার রীতিমতো অরুর সর্বাঙ্গ কাঁপতে শুরু করেছে। সে সিদ্ধান্ত নিল পূর্ব দিকটায় নাহিদকে খুঁজতে যাবে। এই সিদ্ধান্তই বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুলই ছিল। অরু পূর্ব দিকে এগোতে লাগলো নাহিদকে খোঁজার জন্য। অরু পূর্ব দিকে যাওয়ার কিছুক্ষণ পর নাহিদ এলো অরুকে রেখে যাওয়া জায়গাটায়। নাহিদ এখানে বসে দেখলো অরু নেই। আশেপাশে অরুকে না দেখে নাহিদের মাথায় বাজি পড়লো। কোথায় গেল অরু? একে তো অসুস্থ শরীর, তার উপর জঙ্গলের রাস্তা চিনে না। এবার কি হবে মেয়েটা? কেন নিজের জায়গা থেকে নড়তে গেল? নাহিদ এসব আর ভাবতে পারলো না। আশেপাশে অরুকে খুঁজতে লাগলো। এদিকে অরু বিরাট বড় ভুলক্রমে পূর্ব দিকে না গিয়ে উত্তর দিকে চলে গিয়েছে। সে আশেপাশে কিছু চিনতে পারছে না। রাস্তা হারিয়ে ফেলেছে এই কথাটা বোধগম্য হতে মনের গহনে লুকিয়ে রাখা ভীতিগ্রস্ত সত্তাটা মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। উপায় কি এখান থেকে বের হওয়ার? এদিক থেকে ওই দিক সেদিক ঘুরেও যখন কোনো উপায় পেল না তখন অরু একটা ভেঙে পড়া গাছের ডালের উপরই বসে পড়ল। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, দাঁড়ানোর ক্ষমতা আর নেই তার মধ্যে। আনুমানিক এখন ঘড়ির কাঁটায় 6টা পেরিয়ে 7টার ঘরে ঢুকেছে। অরুর এক মনে ফোনের প্রোফাইল দিকে তাকিয়ে রইল। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন। অরু অসহায় চোখে তাকিয়ে রইল ফোনের প্রোফাইলে থাকা তার মা নামক রমণীর দিকে। আফসোস হচ্ছে মেয়েটার এখন আগেই বোঝা উচিত ছিল এখানে নেটওয়ার্কের নেই বিধায় কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। নাইট যেখানে রেখে গিয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকতে হতো। অন্ধকারে হয়তো কোনো জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে ছোট্ট দেহটিকে। আশাহীন ভাবে বসে থাকা অরু যখন গভীর ভাবনায় বিভোর ছিল তখনই হঠাৎ করেই কোনো এক অদ্ভুত শব্দে শুনে চোখ তুলে আশেপাশে তাকালো। শব্দের উৎপত্তি কোথা থেকে আসছে তা বুঝতে আর একটু কান খাড়া করে বুঝতে পারলো এটা হাঁটার শব্দ। সর্বনাশ, কোনো জন্তু আসছে না তো এদিকে? অরু তাড়াতাড়ি মোবাইলে ফ্ল্যাশ লাইট অফ করে দিল যাতে কোনো ক্রমে আলো দেখে জন্তুটি এদিকে আসতে না পারে। শব্দটা ক্রমশ বেরিয়ে চলেছে। এবার অরু বুঝতে
বাকি নেই, জন্তুটি এদিকে আসছে। এমত অবস্থায় অরু নিঃশব্দে অন্ধকারে নড়াচড়াহীনভাবে খাপটি মেরে বসেল, চোখ বন্ধ করে জীবনের প্রতিটি আকর্ষণীয় মুহূর্তগুলো মনে করতে লাগলো। আজকে বোধহয় তার শেষ দিন। অরু চোখ খুলল যখন শব্দটা বাতাসের সাথে মিলিয়ে গেল। এখন শব্দটা শোনা যাচ্ছে না। তড়িৎ বেগে চারপাশে চোখ বুলিয়ে যা দেখলো তাতে তার অন্তরাত্মা কেঁপে উঠল। তার থেকে কিছুটা দূরে মাটির উপরে একটা লোক বসে আছে, পাশে মোবাইল উপর হয়ে ফ্ল্যাশ লাইট অন করে রাখায় লোকটার অভাব স্পষ্ট। পেছনে থেকে দৃশ্যমান লোকটির সর্বাঙ্গ হুডি দিয়ে আবৃত। লোকটি বাম হাত দিয়ে হুডির পকেট থেকে একটি লাইটার নিয়ে কিছু কাগজে আগুন লাগিয়ে দিচ্ছে। ওর বক্ষপিঞ্জরা ছ্যাদ করে উঠল অজানা ভয়ে। এই লোকটা কালকের হুডিওয়ালা লোকটি নয় তো? ওর আর কোনো কিছু না ভেবে উল্টো পথে দৌড় দিতেই ভাঙা গাছের সঙ্গে পরনের কাপড় আটকে গিয়ে সেখানে উপর হয়ে পড়ে গেল। কোনো কিছু পড়ার শব্দ পেতে অচেনা ব্যক্তিটি তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতে দেখলো মাটিতে পড়ে গিয়ে কেউ ব্যথায় কাতরাচ্ছে। আজব, এই সময় এখানে কোনো মানুষ কি করছে? লোকটি এবার ধীরগতিতে উঠে অগ্রসর হলো অরুর দিকে। অরুর শরীর দুর্বল থাকা ক্রমশ চোখ বন্ধ হয়ে আসছিল। সবশেষে সে আধো আধো চোখে দেখলো আগন্তুক তার দিকে এগিয়ে আসছে। এরপর আর কিছু মনে নেই। অরুর চোখ বন্ধ হয়ে গেল, সঙ্গে অরুর পৃথিবীর চারিদিকে নেমে এলো বিদঘুটে অন্ধকার। লোকটি ধীর পায়ে অরুর পাশে এসে দাঁড়িয়ে লাইট অরুর দিকে তাক করে দেখলো একটা মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এবার আগন্তুক লাইটটি অরুর আরেকটু কাছে এসে ধরতে অরুর ছোট্ট দেহটা দৃশ্যমান হলো। অজানা ব্যক্তিটি অরুর সর্বাঙ্গ একবার পরখ করে কি যেন ভেবে খানিকটা দূরত্ব নিয়ে অরুর পাশে বসে মুখ বরাবর লাইট ধরতে অরুর সুন্দর মুখশ্রী সম্পূর্ণ দৃশ্যমান হলো। লোকটির ভ্রুজোড়া কিঞ্চিত পরিমাণ কুচকে একধারে তাকিয়েছে অরুর মুখের দিকে। ভ্রু কুচকানোর ফলে কপালের মাঝখানেই চওড়া হয়ে এলো। ভাবনার এমন যেন কোনো কিছু বিশ্বাসই করতে সাংঘাতিক কষ্টই হচ্ছে তার। এবার অজানা ব্যক্তিটি একটি অপ্রত্যাশিত কাজ করে বসলো। অরুর মুখের বাঁ পাশে লেগে থাকা কাদা নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছতে মুছতে শিকুটি করে বলল, চোখের পলকে এতটা বড় কখন হয়ে গেলি? রাত 11:03। রাতে চারিদিকে শুনশান পিনপত নীরবতা। গগন জুড়ে এক ফালি চাঁদ উঠেছে, তবে কোনো তারার মেলা নেই। চাঁদের পাশে খোলাটে কালচে রঙের মেঘ, চারপাশে ক্ষীণ শীতল বাতাস বয়ে বেড়াচ্ছে। ফলস্বরূপ প্রকৃতি আজ বেশ ঠান্ডা। রাতের বেলার এই মনোমুগ্ধকর পরিবেশ যেন আজ একটু বেশি ভালো লাগছে। আহা, কি শান্তি, কি মধুময় সুখ! এ সুখ যেন স্বর্গীয় সুখ, তুলতুলে মততার মতন। পুরো হসপিটালের প্রাঙ্গণের পরিবেশ আজ অন্যদিনের তুলনায় ব্যতিক্রম। কেউ আগ বাড়িয়ে কোনো কিছু করার কোনো রকম প্রয়াস চালাচ্ছে না। সবাই এক জায়গাতে এসতে যেন ভয়ঙ্কর কোনো কিছুর আগমনে নিজেদের গা ঢাকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। শুনশান শহরের মতোই নীরব হসপিটালে 206 নং কেবিনটি এতটাই শান্ত যে একটি ছোট্ট পিন পড়ার শব্দ শোনা যাবে। কেউ বলবে না কেবিনে দুটো মানবীর অস্তিত্ব রয়েছে। দুজনের মধ্যে চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা যে কে কার থেকে বেশি শান্ত রাখতে পারে পরিবেশটাকে। এই প্রতিযোগিতায় যেন পরিবেশটাকে অস্থির বানিয়ে দিচ্ছে। অরুর জ্ঞান ফিরেছে আধ ঘন্টাখানেক হবে। চোখ খুলে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে শোয়া অবস্থা। আশ্চর্য, এখানে কিভাবে এলো সে? কে নিয়ে এলো তাকে? ধীরে সুস্থ শোয়া থেকে উঠে দরজা বরাবর সামনের দিকে তাকাতে ভ্রু কিঞ্চিত করলো। অরুর চিন্তা অসুবিধা হলো না তার বরাবর বেডের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী মানবটাকে। এই লোকটাকে তো জঙ্গলে দেখেছিল, তাহলে কি এই লোকটাই তাকে হসপিটালে নিয়ে এসেছে? এখন অরুর বেশ অস্থিরই লাগছে, কেননা যখন থেকে ওর জ্ঞান ফিরেছে তখন থেকেই দেখছে নাম না জানা লোকটি তার দিকে এক ধ্যানে বিরতিহীনভাবেই তাকিয়ে আছে, যেন কোনো তৃষ্ণার্ত প্রতীক তার তৃষ্ণা নিবারণ করছে। লোকটার বেশভূষা যেন রহস্যময় খুনিদের মতন। এখনো পুরো শরীর হুডি দিয়ে আবৃত, মুখে মাস্ক, তবে লোকটির চোখ দুটি দৃশ্যমান। অরু সামনে থাকা লম্বা মানবটিকে এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। ধূসর চোখ জোড়া, মাদকাবিষ্ট, যেন এই চোখে তাকালে প্রবল বেগে দুমড়ে মুচড়ে যাবে হৃদয়। কেমন বরফের মতন প্রাণহীন আর শূন্য সে দৃষ্টি। এক নাগারে এভাবে তাকিয়ে থাকাটা অরুর আর সহ্য করতেই পারল না। এইবার অন্তত পক্ষে কথা বলা প্রয়োজন। অরু লোকটির দিকে তাকালো, এরপর যে না কিছু বলার জন্য মুখটা খুলতে যাবে অমনি
অজানা লোকটি গম্ভীর আওয়াজে বলে উঠল। নাম কি? লোকটি রাজভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অরুর। একে তো অচেনা লোক, তার উপর আবার অনুভূতিহীন চাহনি, সব মিলিয়ে অরু বেশ নার্ভাস। তবুও কোনো মতে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আরুরা। অরুর ছোট্ট জবাবটি শেষ হতে না হতে লোকটি আবার অরুর দিকে প্রশ্ন ছুড়ল। ফুল নেম? এবার অরুর ভ্রু কুঁচকে এলো। আশ্চর্য, লোকটা কি সুন্দর করে কথা বলতে পারে না? এভাবে গম্ভীর করে কেন কথা বলছে? মনে মনে এত কিছু ভাবলো, মুখ দিয়ে অত কিছু প্রকাশ করলো না অরু। বাধ্য মেয়ের মতো জবাব দিল, আরুরা শিকদার। নামটা শোনা মাত্র মুহূর্তের মধ্যে লোকটির ধূসর সুন্দর রঙের চোখ জোড়া পাল্টে রক্তের মতো লাল হয়ে এলো, যেন কোনো কিছু নিয়ে অসম্ভব রেগে আছে। এবার লোকটি মাস্কের আড়াল থেকে দাঁতের দাঁত চেপে শুধালো, ওই সময় জঙ্গলে কি করছিলে? লোকটার হুটহাট রেগে যাওয়ার কারণ বুঝলো না অরু, তবে অরু স্পষ্ট এটা বুঝলো। লোকটার সামনে উল্টাপাল্টা কিছু বলে কপালে দুঃখ আছে, আবার দেখা গেল ভুল কিছু বলার কারণে যেখান থেকে এনেছে সেখানে রেখে এলো। তাই অরু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে উত্তর দিল, লোক ঘুরতে এসেছিলাম এখানে বন্ধুদের সাথে। তোমার সাথে তোমার কোনো বন্ধুকে তো দেখতে পেলাম না। লোকটার কথা বলার ধরন বেশ অন্যরকম, কেমন তিক্ততা রয়েছে লোকটার ভাষায়। এই মুহূর্তে লোকটার চোখের দিকে তাকানো মনে মনে হচ্ছে বিরাট বড় সাম্রাজ্য জয় করার সংগ্রামে নিজের অস্তিত্ব বিলিয়ে দেওয়া। অগত্যাই চোখ নামিয়ে একটা শুষ্ক ঠোক গিল অরু। কি হলো, উত্তর দাও। লোকটার পরপর এরকম অধিকার বোধ ভালো লাগলো না অরুর কাছে। কোন অধিকার এভাবে ধমকাচ্ছে লোকটা তাকে? যতই হোক লোকটার তার প্রাণ বাঁচিয়েছে, সেই খাতির হলেও অরু কিছুই বলল না, যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে উত্তর দিল, আসলে আমি আর আমার বন্ধুরা একসাথেই ছিলাম, কিন্তু ভুলক্রমে সন্ধ্যার পরে আমি সবার থেকে আলাদা হয়ে যাই। রাস্তা চিনতে না পেরে এদিক সেদিক ঘুরতে ঘুরতে গহীন জঙ্গলে পৌঁছে গিয়েছিলাম। কতগুলো লোকটি নীরব দর্শকের মতো করে শুনলো, তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করলো, মাথায় আঘাত কিভাবে পেলে? কি সর্বনাশ, এসব কি জিজ্ঞেস করছে? আজ যেন প্রশ্ন শেষ হওয়ার নামই নিচ্ছে না। আশ্চর্য কি আশ্চর্য! সেকেন্ডের মাঝে এই কাহিনী যেমন ক্লাইম্যাক্স পাল্টে যায়, তেমনি লোকটির কথা বলার ধরনও পাল্টে গেল। মনে হয় কেমন শান্ত আর নির্জীব সেই শহর। মনের মধ্যে তীব্র বিরক্ত থাকলো অগত্যা। অরু উত্তর দিল, গাড়ি থেকে পড়ে গিয়ে। লোকটার কথাগুলো শুনে কোনো প্রতি উত্তর করলো না, আগের মতোই একধানে নীরবে তাকিয়ে আছে। আদৌ কথা বিশ্বাস করছে কিনা সেটাও বোঝা গেল না। লোকটিকে নীরব দেখে অরুর সাহস আরো এক ধাপ এগিয়ে গেল। এবার অরু এক অপ্রত্যাশিত কথা বলেই বসলো। অরু লোকটির দিকে তাকিয়ে অতি কৌতূহলী দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, আপনি এই সময় জঙ্গলে কি করছিলেন? না মানে এই সময় অন্ধকার একা একা কেন গিয়েছিলেন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে লোকটির ডমিনেটিং হাসকি স্বরে জবাব শোনা গেল, আমি কাউকে কৈফিয়ত দেই না, আর তোমাকেও দেব না। বিপদে পড়েছো তাই সাহায্য করছি। আমাদের লেনদেন এখানেই শেষ, তাই কোনো রকম প্রশ্ন করার সাহস দেখিও না। লোকটির একেবারে অরুর মুখের ওপর কথাগুলো ছুঁড়ে মারল, যেন কেউ কাউকে নিজের আসল জায়গাটা দেখে দিচ্ছে। লোকটার এসব তিক্ত কথা অরুর কাছে বেশ আত্মসম্মানই লাগলো। কি এমন জিজ্ঞেস করেছে যে লোকটা এভাবে তাকে কথাগুলো বললো? কই, তার বেলায় তো এমনটা হয়নি। লোকটির পরপর সব প্রশ্নের উত্তর অরু কত সুন্দরভাবে দিয়েছে। লোকটার অদৃশ্য অধিকার প্রয়োগও ওর চুপ ছিল। কি এমন বলেছে যে এভাবে নিজের সীমা দেখিয়ে দিল? যেভাবে অতি যত্নে তৈরি প্রাসাদ চোখের পলকে ধ্বংস হয়ে পড়ে, সেভাবে অরু সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে ক্রোধ। অরু এবার আর না রাগে ক্ষোভে বলেই ফেলল, আজব তো, আপনি কি এমন বলেছি যে আপনি এরকম ব্যবহার করছেন? আপনি যখন কোনো জবাব দেবেন না, তাহলে কোন অধিকারে আমার কাছ থেকে এত কিছু জিজ্ঞেস কর? বাকিটা আর শেষ করতে পারলো না অরু। তার আগে বিকট শব্দে অরু আচমকা থেমে গেল। অরু দু হাত দিয়ে কান চেপে তোল। লোকটির হাতে থাকা ফোনটি মাটিতে অযত্নে পড়ে আছে। নিজের সর্বশক্তি দিয়ে ফোনটি মাটিতে ছুঁড়ে মেরেছে। অরু মাটিতে পড়ে থাকা ফোনটির দিকে তাকিয়ে দেখলো এটা তারই ফোন। চোখ দুটো ভিজে এলো অরুর। লোকটি এতেও স্থির হলো না। হাওয়ার বেগে আকস্মিক অরুর গলা চেপে তোল। এবার অরুর লোকটার চোখ দুটো অনেক কাছ থেকে দেখলো। লোকটিকে এখন অরুর কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে।
লোকটির ভয়ঙ্কর লালচে চোখ যেন আত্মায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতন। অরু অচেনা লোকটির হাত থেকে ছাড়া পেতেই অনেক মুচড়ামুচড়ি করে সফল হলো না। লোকটি কিছু সেকেন্ড পর গলা ছেড়ে একই ভাবে তাকে তর্জনী আঙুল দিয়ে ক্ষুদ্র স্বরে অরুকে শাসিয়ে বলল, গলার আওয়াজ একদম নিচে রাখবে। হোটেল প্যারাডাইসের এখন পিনবত নীরবতা বিরাজ করছে। আবরার হাত মুষ্টিবদ্ধ করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে নাহিদের পানে। নাহিদকে দেখে মনে হচ্ছে যেন অত্যন্ত কোনো প্রিয় জিনিস হারানোর চোখে পাথর বনে গিয়েছে। চোখে মুখে বেহাল দশা, আশেপাশে সব ভীত চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। কিছুক্ষণ পর পরই জিনিয়ার নীরব কান্নার গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। নাহিদ অনেক খুঁজেও যখন অরুকে পায়নি, তখন সে সোজা হোটেলে এসে সবাইকে অরু নিখোঁজ হওয়ার কথাটাই জানায়। তখন কেবল আবরার নিজের ব্যক্তিগত কাজ শেষ করে হোস্টেলে ফিরেছিল। এরপরই পুরো ঘটনা শুনে কন্ট্রোল হারিয়ে বসেছে আবরার। শক্ত গলায় চেঁচিয়ে বলল, নাহিদ, তুই কাওয়ার্ডের মতো কাজটা কিভাবে করতে পারলি? তোর কোনো আইডিয়া আছে জঙ্গল অরুর সাথে কি কি হতে পারে? প্লিজ আবরার, ওরকে খুঁজে এনে দে। আমি বড় আব্বুকে কি জবাব দেব? নাহিদ কথাটি কান্না মিশ্রিত ভাঙা গলায় বলল, এখন জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না, আইনের ব্যবস্থা নেওয়া দরকার। আকবরই এ কথাটি বলল আসিফ। লো মেন্টালিটির কথা বন্ধ কর আসিফ। তোরা না গেলে না যাস, কিন্তু আমি এক্ষুনি যাব অরুকে খুঁজতে। যা হওয়ার তাই হবে। আবরার খানিকটা বিচলিত হয়ে বলল কথাটা। আবরার এবার নাহিদের মুখোমুখি হয়ে দাঁড়ালো। নাহিদের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, অরুর যদি কিছু হয় তাহলে তোকেও রাতের অন্ধকারের জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। আই সোয়ার নাহিদ, তোর বোনের কিছু হলে আমি তোকে ছাড়বো না। কথাটা শেষ করা মাত্রই হঠাৎ করে নাহিদের ফোন বেজে উঠল। অরু কল দিতে পারে ভেবেই নাহিদ তড়িঘড়ি করে ফোনটা পকেট থেকে বের করে দেখলো আননোন নাম্বার। নাম্বারটা এক দেখাতে রিসিভ করে কানে তুললো ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ গম্ভীর স্বরে বলে উঠল, মিস্টার নাহিদ, আপনার বোন কক্সবাজার জেনারেল হসপিটালে রয়েছে। যত সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। তারপর এইটুকু বলে বিপরীত প্রান্তের ব্যক্তিটি নাহিদকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটি কেটে দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে পুরো ব্যাপারটা নাহিদের মস্তিষ্কে আসতে আসতে খানিকটা সময় লাগলো। পুরো ব্যাপারটা বোধগম্য হতেই নাহিদ সদ্য আসা জায়গা চাতকের ন্যায় তাকিয়ে বিড়বিড় করে বলল, আবরার অরুর খোঁজ পেয়েছে। নাহিদের কথা শুনে আবরারের বিচলিত হওয়া হৃদয় খানিকটা শান্ত হলো। আর দেরি না করে নাহিদ আবরার বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। যদিও বাকিরা আসতে চেয়েছিল, কিন্তু আবরার কাউকে নিয়ে আসেনি। এত রাতে বের হওয়া ঠিক হবে না, তার চেয়ে বরং হোস্টেলেই থাকুক। কান ফাটানো দুটি হর্ন বাজতেই গাড়ি প্রবেশ করলো হসপিটালে। নাহিদ এক দণ্ড দেরি না করে হসপিটাল রিসেপশনে ছুটে গিয়ে শুধালো, হ্যালো, শুনুন, এখানে আরোরা নামক মেয়েটি কত নম্বর কেবিন আছে একটু দেখে বলবেন। রিসেপশনে থাকা মহিলাটি ব্যগ্রতার স্বরে বলল, আপনি কি নাহিদ? নাহিদ হাওয়ার বেগে মাথা ঝাঁকালো। অর্থাৎ সে নাহিদ। আপনার বোন 206 কেবিনে আছে। মহিলাটি তার প্রশ্নের উত্তর পেয়ে এক নাগাড়ে কথাটি শেষ করলো। এত কিছুর মাঝে তাড়াহুড়োই নাহিদ মহিলাটির তার নাম বলা, অরুকে বোন বলার কথাগুলো খেয়াল করলো না। খেয়াল করলে বোধহয় নাহিদের মনে সন্দেহের বাসাই ঠিকই বাঁধত যে এত কিছুর পেছনে কে আছে। আপনার গাড়ি পার্ক করে হাসপাতালের রিসেপশনের দিকে আসছিল, কিন্তু হঠাৎ করেই তার পা জোড়া থেমে গেল। সে ব্যাকুল চোখে তাকিয়ে রইল সেদিকে। ভাবটা যখন এমন যেন সে তার অতি প্রয়োজনীয় কোনো কাঙ্ক্ষিত জিনিসের সন্ধান পেয়েছে, যা সে দিশেহারা প্রতীকের মতোই খুঁজেই যাচ্ছিল। মধ্যরাত, খুটখুটে অন্ধকার, চারিপাশে গা ছমছম করা ভয়ার্ত পরিবেশ, শুনশান নীরবতা। রাতে শো শো এইরকম শব্দ ছাড়া রাত জাগা পাখিদেরও কোনো সারা শব্দ নেই। মৃদুমন্দ হাওয়া বইছে। নরম হাওয়ায় স্পর্শ পেয়ে তীর তীর করে দুলছে গাছের পাতারা। আজ দিনের শুরুটা ভয়াবহ হলেও রাতের শেষটা বেশ স্নিগ্ধ। আবরার এখনো ঠায় দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে হসপিটালের গেটের দিকেই তাকিয়ে আছে। দৃষ্টি তার কেমন যেন অচল, যেন তার ভগ্ন হৃদয়ে আসার আলো
জেগেছে। সে এখনো এক চিত্তে তাকিয়ে আছে সদ্য হসপিটালে দরজা দিয়ে বেরিয়ে যাওয়া লোকটির যাওয়ার পানে। লোকটি চলে যাচ্ছে কথাটি বোধগম্য হতে এক প্রকার ছুটে গেল লোকটির পেছনে, যেন যেন একটু দেরি করলে কাঙ্ক্ষিত মানুষের সান্নিধ্য আর পাওয়া যাবে না। অজানা লোকটি এক মনে হেঁটেই যাচ্ছিল। লক্ষ্য তার হসপিটালের পার্কিং এরিয়াতে রাখা গাড়ি অবধি পৌঁছানো। কিছু দূর গিয়ে লোকটি আকস্মিক থেমে গেল, কপাল কুঁচকে তাকিয়ে রইল ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। ছেলেটি তার রাস্তা আটকানোর চেষ্টা করছে, সেটা বুঝেও অজানা লোকটি অনেকটা হিয়ালিপনা ভাব নিয়ে ছেলেটির পাশ কাটে গাড়ির দিকে এগিয়ে যেতেই লাগলো। আবরার বুঝতে পারলো তাকে অগ্রাহ্য করছে অজানা লোকটি। আবরার লোকটির সাথে তাল মিলিয়ে লম্বা লম্বা পা ফেলে গাড়ি অবধি পৌঁছালো। দুজনে এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। লোকটি এবার গাড়ির ভেতরে ঢুকে যে না দরজা আটকাতে যাবে অমনি আবরার চেঁচিয়ে বিচলিত কণ্ঠে বলল, ভাই প্লিজ যেও না। লোকটি ড্রাইভিং সিটের পাশের দরজাটা নিঃশব্দে আটকে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। কিছু সময় পর গাড়ির ভেতর থেকে গম্ভীর আওয়াজ বলল, তোকে কি ইনভাইট করে এনে তারপর বসাতে হবে? লোকটির কথাগুলো বলতে যতটা দেরি হলো আবরারে তড়িঘড়ি করে ফ্রন্ট সিটে বসতে ততটাও দেরি হলো না। আবরার এক প্রকার হাঁপাচ্ছে। সারাদিন পরিশ্রম অরুর নিরুদ্দেশ সব মিলে বেশ ক্লান্ত আবরার। তবে তার ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেল যখন সে তার পুরোটা দিনের পরিশ্রমের ফল পেল। হসপিটালের বাইরে অ্যাডজাস্ট করা লাইট থেকে আসা আলোয় মাস্কের আড়ালে লোকটির দুশো চোখ জোড়া স্পষ্ট। আবরার লোকটির দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুধালো, ভাই কেমন আছো? লোকটি আবরারের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করলো না, বরং আবরারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, আমাকে চিনলি কিভাবে? লোকটি এরকম প্রশ্ন করবে সেটা আবরার আগে থেকেই যেন জানতো। তার কাছে উত্তর আগে থেকে তৈরি ছিল। লোকটি প্রশ্ন করার সাথে সাথে আবরারের উত্তরও পেয়ে গেল। তোমার চোখ, তোমার এই ধূসর রঙের চোখ জোড়া দেখে চিনেছি তোমায়। আবরারের কথায় লোকটির কোনো ভাবান্তরই দেখা গেল না। লোকটিকে নীরব দেখে আবরার খানিকটা স্বস্তি পেল, যেন কেউ তার গলা এতক্ষণ টেপেই ধরেছিল। আবরার বুঝলো লোকটি রেগে নেই, তাই সে এখন বিনা সংকোচে কথা বলতেই পারবে। আবরার লোকটির দিকে তাকালো, তারপর শুধালো, ভাই তুমি দেশে কখন ফিরলে? এবার লোকটি আবরারের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক ভাবে বলল, 4 দিন আগে। আবরার নিজের করা প্রশ্নের উত্তর পেয়ে খানিকটা উত্তেজিত হয়ে বলল, এই জন্যই তো ভাবতেছি যে কেউ কোনো ইনফরমেশন কেন দিতে পারছে না। ভাই তুমি জানো আমি খালামণিকে কল করেছিলাম তোমার ব্যাপারে জানতে, খালামণিও তোমার ব্যাপারে কোনো কিছুই বলতে পারেনি। তার মানে তোমার ফেরার কথা খালামণি এখনো জানে না। আবরার এক নাগারে কথাগুলো শেষ করে একটু থেমে আবার বলল, ভাই কতদিন থাকছো এখানে? তুমি কি আবার ফিরে যাবে? আবরারের কথার পাশে লোকটি সোজা সাপটা জবাব শোনা গেল, মেবি ইউ ডোন্ট নো দ্যাট আবরার। রাজনীতির খাতিরে বছরের অর্ধেক টাইম আমি এখানেই থাকি। বিজনেসের কিছু কাজে 1 উইকের জন্য এসেছিলাম। ভেবেছিলাম চলে যাব, বাট অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া কোনো কিছুর জন্য আর যাচ্ছি না। লোকটির অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক কথা বুঝলো না আবরার। তবুও লোকটির দিকে তাকিয়ে অবিশ্বাস্য সুরে বলল, মিথ্যে। তোমাকে তো খুঁজলেও পাওয়া যায় না। তুমি কখন কোথায় থাকো সেটা তুমি আর সৃষ্টিকর্তা ছাড়া কখনো কেউ জানতে পারে না। দেশে থাকো অথচ তোমাকে কখনো খুঁজেই পাই না। আবরার এতটুকু বলেও থামিনি, বরং খানিকটা অভিযোগের সুরে আবারও বলল, জানো ভাই তুমি কোথায় আছো সেটা জানতে আমি শোয়েব ভাইকে কল করেছিলাম, কিন্তু শোয়েব ভাই আমাকে কি বলেছে জানো? বলেছে আমাকে আমার কাজ করতে অন্যের কাজে বাগড়া দিতে। লোকটির আবেগহীন ভাবে কথাগুলো শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালোই না। কিছু সেকেন্ড যাওয়ার পর অত্যন্ত দৃঢ় গলায় বলল, তুই ওকে কি বলেছিস? লোকটির কথা শুনে আবরারের চোখ চিকচিক করে উঠল, যেন বামুন হয়ে সে চাঁদে দেখাই পেয়েছে। লোকটি তার নালিশগুলো সিরিয়াস ভাবে নিচ্ছে সেটা বোধগম্য হতেই আবরার দোষারোপের সুরে আবারও বলল, ভাই ওই দিন জঙ্গলে যখন তোমায় দেখেছি সেদিনই আমি তোমাকে চিনেছিলাম। তারপর শোয়েব ভাইয়াকে কল করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায়। শোয়েব ভাইয়া উত্তর দিয়েছিল যে তুমি নাকি ইউএসএ। তারপর যখন আমি জঙ্গলের কথাগুলো বলি
তখন আমায় বলে কিনা যে অন্যের ব্যাপারে নাক না গলাতে। লোকটি পুরো কথাগুলো শুনে নিঃশব্দে একটি পানির বোতল এগিয়ে দিল আবরারের দিকে। আবরার বোতলের ছিপি খুলতে খুলতে অনেকটা আকুলতা নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, তুমি পুরো দিন কোথায় ছিলে? আমি আজকে আমার পুরোটা দিন তোমাকে খোঁজার পেছনে ব্যয় করেছি, কিন্তু তোমার দেখা তো পেলাম না। জঙ্গলে। ছোট্ট জবাব অনেকটা গম্ভীর স্বরেই দিল লোকটি। আবরার স্তব্ধ। সে বুঝতে পারছে না পুরোটা দিন জঙ্গলে থাকার মানে কি। কি করছে পুরোটা দিন জঙ্গলে? তার মনে প্রবল ঝোঁক জেগেছে উত্তরটা জানা। শেষমেশ নিজের মধ্যে এই প্রবল বেগে ছড়িয়ে পড়া আগ্রহকে দমাতে না পেরে জিজ্ঞেস করিয়ে ফেলা, ভাই তুমি পুরো দিন জঙ্গলে কি করছিলে? আবরারের কথা শুনে লোকটির মুখমণ্ডলের বিরক্তি স্পষ্ট। মুখে মাস্ক না থাকলে হয়তো আবরার স্পষ্টই দেখতে পেত সেই বিরক্তি মাখা মুখ। লোকটি কোনো কালে কাউকে নিজের ব্যাপারে বলতে আগ্রহী ছিল না। কাউকে কৈফিয়ত দেওয়াটা দূরের কথা, সেখানে আবরার পর পর প্রশ্ন করে কৈফিয়তই চাইছে। শান্ত মেজাজটা নিমিষে রকচটাই হয়ে উঠল। লোকটা তিরিক্ষি মেজাজই বলল, ঘাস কাটছিলাম। লোকটার কথা শুনে আবরার হেসে উঠে হাসি থামে লোকটির উদ্দেশ্যেই বলল, ভাই তুমিও না ভালোই মজা করতে পারো। তুমি ওয়াসিফ শেহজাদ চৌধুরীর কাজ হলো মানুষ কাটা, ঘাস কাটা নয়। হ্যাঁ, বিশ্বাস করো ভাই, এতদিন লোকমুখে শুনতাম যে ওয়াসিফ শেহজাদ কতটা ভয়ঙ্কর, কিন্তু এখন সেটা জঙ্গলের সচক্ষে দেখেও নিলাম। অজানা অপ্রকাশিত লোকটি নিজের ব্যাপারে এত কিছু শোনার পর মেজাজ আরো গরমই হয়ে এলো। এই ছেলের সাথে কথা এগোতে এগোতে নির্ঘাত কোনো অঘটন ঘটিয়ে ফেলবে, তাই লোকটি টপিক চেঞ্জ করে আবরারকে শুধালো, এত রাতে এখানে কি করছিস? ওর কথা মনে পড়তে আবরারের মুখশ্রী জুড়ে নেমে এলো একরাশ বিষণ্ণতা। এখানে আসার পর থেকে মেয়েটা হাসি খুশি জীবনটা যেন মুহূর্তে মধ্যে পাল্টে গেল। একটার পর একটা বিপদ ঘটেই চলেছে মেয়েটার উপর। শেহজাদের দেখা পেয়ে বিখ্যালিতে ওর কথা ভুলেই বসেছিল আবরার। মনে পড়তেই আবার হৃদয়ের ব্যথাটা অনুভবই করল। চোখ দুটো বন্ধ করে আহত সুরে বলল, ভাই আমার একটা ফ্রেন্ডকে সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছিলাম না। একটু আগে কেউ কল করে জানালো ও এই হসপিটালে আছে, ওকে দেখতে এসেছিলাম। আবরারের কথা শুনে শেহজাদের কপালে ভাঁজ পড়ল। কল করে বলেছে মানে কি বোঝাতে চাইছে আবরার? সন্দেহের দানা বাঁধতে শুরু করলো প্রতিটি রঞ্জে রঞ্জে। শেহজাদ স্বাভাবিক কণ্ঠে শোধালো, এখন কেমন আছে তোর ফ্রেন্ড? ভাই আর কেমন থাকবে, একে তো অসুস্থ ছিল, তার উপর আবার এরকম একটা বিপদ ঘটলো। শেহজাদ নীরব। আবরারের কথার বিপরীতে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। আবরার গাড়ির সামনের গ্লাস থেকে দৃষ্টি ফিরিয়ে শেহজাদের দিকে দৃষ্টি তাক করে বলল, ভাই কে সে জানতে চাইবে না? শেহজাদ এখনো শান্ত, কোনো কথা বলছে না। নীরবতা সম্মতি লক্ষণ ভেবে আবরার নিজে আগ বাড়িয়ে বলল, এটা হলো সেই মেয়েটা যে মেয়েটাকে ওই দিন তোমার লোক হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করেছিল। কথাগুলো শ্রবণ করে শেহজাদ এক পলক আবরারের দিকে তাকে আবারও ঘাড় ঘুরিয়ে হুডির চেইন খুলতে খুলতে বলল, কি নাম? আরোরা। তৎক্ষণাৎ শেহজাদের হাত জোড়া থেমে গেল। অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো আবরারের পানে। সেই চাউনিতে ছিল এক ভয়াবহ অনুশোচনা, যেন ক্ষুদ্র একটি ভুলের কারণে নিজের অতি প্রিয় সাম্রাজ্য ধ্বংসের পথে যেতে যেতে শেষ রক্ষা হয়েছে। পরক্ষণে কোনো কিছু মনে পড়তেই মাথায় দাও দাও করে আগুন চড়ে বসলো। তাতে দত চেপে উগ্র স্বরে বলল, আমার কাজ আছে, যেতে হবে। তুই বরং তোর ফ্রেন্ডের কাছে যা। আপনার মাথাটা উপর থেকে নিচের দিকে ঝাঁকিয়ে গাড়ি থেকে বেরোতে বেরোতে বলল, হ্যাঁ যাচ্ছি। দেখ ভাই, আমি ফোন করলে কিন্তু কল কেটে দিবে না, রিসিভ করবে। আপনার গাড়ি থেকে বেরিয়ে জায়গাটায় প্রস্থান করতেই শেহজাদ পরনের হুডি মাস্ক একটানে খুলে ছুঁড়ে মারল গাড়ির পেছনের সাইডে। হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং এ পরপর 3টে ঘুষি বসালো। উত্তেজিত হয়ে বলল, শিট শিট শিট, মাথায় আঘাতটা তাহলে ওই দিন লেগেছিল। হসপিটালে বেডে হেলান দিয়ে আছে অবস্থায় ওই চোখ বন্ধ করে শুয়ে আছে আরও। বেডের পাশে রাখা চেয়ারে ঘন্টা খানিক ধরে বসে আছে নাহিদ। নাহিদ এসেছে পর্যন্ত অরু এখনো এক শব্দ কথা বলেনি। একই ভঙ্গিতে শুয়ে আছে নাহিদ আর অবহেলা সহ্য করতে না পেরে অপরাধীর ন্যায় বলল, অরো বোন প্লিজ এবার অন্তত পক্ষে কথা বল। জানি ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি, তো এবার তো কথা বল। কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে চোখ খুললো আরু। অবাক হওয়ার ভঙ্গিতে বলে উঠল, নাহিদ তুই কখন এলি?
নাহিদের মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। সে যে 1 ঘন্টা ধরে এখানে বসে আছে, এই মেয়ে কি সেই খবর রাখেনি? রাখলে কি এই কথা বলতে পারতো? নাহিদ এবার ভারাক্রান্ত সুরে বলল, 1 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি, আর তুই কিনা বলছিস কখন এসেছে? তুই 1 ঘন্টা এখানে ঘাপটি মেরে বসে কি করছিলি? মশা মারছিলাম। মশা মারলেও তো আওয়াজ হয়, তাহলে আমি আওয়াজ শুনলাম না কেন? ওর চোখ ছোট ছোট করে নাহিদের দিকে তাকিয়ে বলল, খানিকটা ইনোসেন্ট ফেস বানিয়ে কথাটা বলে অরু। নাহিদ বুঝলো অরু রেগে নেই, তার উপর এবার নাহিদ কৃতজ্ঞতা প্রকাশ্যে বলল, যে তোকে বাঁচিয়েছে তার প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। ইস, আর একটু আগে এলে লোকটা দেখা পেতাম। আফসোস হচ্ছে এখন কেন আর একটু আগে আসলাম না। কথাগুলো শুনে অরু ভ্রুকুচকে নাহিদের দিকে তাকিয়ে বলল, ওয়েট, আমি এখানে সেটা তুই কিভাবে জানলি? এতক্ষণ ধরে অরু কোনো এক গভীর ভাবনায় বিভোর থাকায় ব্যাপারটা লক্ষ্যই করেনি। নাহিদের মুখে লোক শব্দটা শুনে মনে পড়লো ওই নির্দয় পাষাণ লোকটির কথা। মুহূর্তেই অরুর মেজাজটা খারাপ হয়ে এলো। নাহিদ অরুর করা প্রশ্নের উত্তরে বলল, আরে লোকটাই তো আমাকে কল করে বলেছে তোর কথা। তারপর রিসেপশনে যে মহিলাটি আছে ওনার কাছ থেকে জেনেছি লোকটা নাকি আমরা আসার একটু আগে চলে গেছে। ওর এবার চরম আশ্চর্য বনে গেল, এসব কি হচ্ছে? লোকটি নাহিদের নাম্বার কিভাবে পেল? এসব নিয়ে যখন অরু দোটানায় ভুগছিল, পরক্ষণই মনে পড়লো তার ফোনটা আনলক করা ছিল। হয়তো লোকটা অরুর ফোন থেকে নাম্বার কালেক্ট করে নাহিদের সাথে যোগাযোগ করেছে। কি হলো, কি ভাবছিস? নাহিদের কথা অরু ধ্যান ভাঙলো। নাহিদের দিকে তাকিয়ে এক কথায় জবাব দিল, কিছু না। আচ্ছা অরু, লোকটাকে আমার নাম্বার নিশ্চয়ই তুই দিয়েছিলি তাই না? সত্যি লোকটা ফেরস্তা হয়ে এসেছিল আজকে আমাদের জীবনে। লোকটা না থাকলে যে কি হতো। নাহিদ চেয়ার থেকে দাঁড়াতে দাঁড়াতে কথাগুলো বলল। নাহিদের কথায় অরু চরম বিরক্ত। এই লোকটা কিছুক্ষণ আগে তার গলা চেপে ধরেছিল, এই কথা অরু ইহ জন্ম ভুলতে পারবে না। অচেনা লোকটার কাছ থেকে এরকম ব্যবহার সে কিছুতেই মানতে পারছে না। অরু আচমকা রেগে গিয়ে হাত দুটো ক্ষমা চাওয়ার মতো করেই বলল, হয়েছে, এবার তো থাম। লোকটাকে যখন তোর এতই পছন্দ হয়েছে তখন এক কাজ করতে পারিস, লোকটির পা ধরে ঝুলে পড়, লাথি মারলেও ছাড়বি না। অরু হঠাৎ করে রেগে যাওয়ার কারণ বুঝলো না নাহিদ, তবুও সে অরুর দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি হয়েছে, খারাপ লাগছে? রেগে যাচ্ছিস কেন? নাহিদের কথার উত্তর দিল না অরু, উল্টো নাহিদকে বলল, একা থাকতে চাই, বেরো রুম থেকে। নাহিদ বোধহয় বুঝল অরুর মনের অবস্থা, তাই কোনো রূপ প্রশ্ন না করে বেরিয়ে গেল কেবিন থেকে। নাহিদ যাওয়ার পর অরু নিঃশব্দে কেঁদে উঠল। তার মনের আকাশে আজ কালো মেঘের দল উকি দিচ্ছে। আজ মানুষটার কথা বড্ড মনে পড়ছে। অরুর মনে আজ এক আকাশ পরিমাণ দুঃখরা ভর করেছে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে দিন শেষে সেই তোমার দুঃখের কারণ হবে। যত্ন করে কাটানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। হ্যাঁ, মানুষটার অরুর বড্ড প্রয়োজন ছিল। অরু আজও জানে না সে কোথায়। আসলে ওরা জানতে চায় না মানুষটাকে। যে মানুষ প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে জানে না, সে মানুষ কখনোই শুভ হতেই পারে না কারো জীবনে। আবারও অরুর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে। কথাটি বিড়বিড় করে ভাগ্ন হৃদয়ে বলে উঠল অরু।